ধর্ষকরা 7 জন ছিল। বাবা, আমি ওদের মধ্যে একজনকে বিয়ে করতে চাই। ওয়েট, হ্যাঁ বাবা, ঠিকই বলছি আমি। ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে। পুরো পরিবারের লোকজন সেজে গেল আমার কথায়। জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমার, কিন্তু আজকে আমি কোনো কিছুরই তোয়াক্কা করব না। আমি কাউকে এ বিষয়ে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত না আমি। আর এই কথাটি জোরেই বলে ফেললাম সবার সামনে। তারপরে মজলিস থেকে উঠে আমার ঘরে চলে আসলাম। আজকে নিজের মধ্যে একটা প্রশস্তি অনুভব করছি। সবার সামনে এরকম ভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি। এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বলবো, আর এ নিয়ে আমার ভিতরে কোনো রকম অনুতপ্ত কাজ করছে না, বরং মনে হচ্ছে আরো আঘাত দিয়ে কথা বলা উচিত ছিল। এক বড় পরিবারে জন্ম আমার, বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছি আমি। কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়ে ওঠেনি। আর পরিবারের আদর সে তো আর বলে বোঝানোর মতো না। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার বাবা। ওনার রাজকীয় চলাফেরা, সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া, সবাই তার রাজকীয় চলাফেরায় প্রতীক বহন করে। এত সবকিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতেও এতটুকু ভুল করে না। আর আমার চাওয়াকে তো নিমেষে মিটিয়ে দিত বাবা। তাই তো আমার কাছে আমার বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে। কিন্তু এত প্রভাবশালীতার মাঝেও আমার সাথে যে এরকমটি এক ভয়ানক ঘটনা ঘটবে তা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। এমনকি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা তাও ছিল না আমার বা আমার পরিবার। যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না, কিন্তু জানতেই বা কতদিন। আর এই চিন্তা নিয়ে আমার পরিবারে এত, তাই তো আমাকে ফিরে পেতেই সবার এমন ঘট পাকিয়ে প্রশ্ন উত্তর পর্ব চললো বেশ কিছুক্ষণ। কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার ব্যাপার জানে সবাই যেন হতবাক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই 3 দিন আমার পরিবার আমাকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ মিলাতে পারেনি। তাই তো আমার কাছে থেকে বারবার জানার চেষ্টা করছে আমি ওদেরকে কাউকে চিনতে পারছি কিনা। আমি জানি ওদের পেলে কি করবে আমার পরিবার, তবে আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতেই আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে। এর মধ্যে আমার বলার কথাটা তাদেরকে আরো পুড়িয়ে মারছে। একে একে সবারই একটাই প্রশ্ন, আমি কেন এরকম ঘটনার পরে বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি। একদিন ভার্সিটির ক্লাস শেষ করে নির্জন বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে। আমার পছন্দের ব্রিজের উপরে আসতেই একটা কার আমাকে নিস্তব্ধভাবে তুলে নিল। তারপর আমার স্মৃতির পাতা থেকে জ্ঞান শূন্য হয়ে আসছিল। যখন জ্ঞান ফিরে এলো তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম। খুব ভয় লাগছিল আমার, ভয়ে চিৎকার করে উঠলাম। কিন্তু ফিরতি প্রতিবন্ধী আরো ভয়ানকভাবে ধরা দিল আমার কানে। মনে হলো এই স্থান জনশূন্যতার আধারে ভরে আছে। আমি গুটি গুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে দরজা খোলার আওয়াজে আরো ভীতু শনাক্ত হয়ে পড়লাম। কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ আর অদ্ভুত চাউনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল, যেন ক্ষুধার্ত হায়নার সামনে একখণ্ড মাংসপিণ্ড। আমি ভয়ে নিজেকে আরো জড়িয়ে নিলাম আর বললাম, কে আপনারা, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথায় তারা রাজ্যের জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো। হঠাৎই কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা। একদম নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা বিষম্য নিয়ে তাকিয়ে থাকলাম। বেশ সুদর্শন এক লম্বা পুরুষ, মাথার ঝাঁকড়া চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো। ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল। বুঝলাম ইনি এদের পালিত গাধা। রুমে ঢুকে প্রবেশে কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে আমার সামনে এসে বসলো। আমি চরম ভীত হয়ে পড়লাম। আমার থুতনিতে হাত দিয়ে চোখ দুটো তুলে ধরে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো তুমি। ঘৃণা, রাগ, ভয় তিনটাই চরম আকারে ধারণ করলো আমার মনে। খুব শান্ত ভীত হয়ে একবার শুধু বললাম, আপনি আর আমাকে এভাবে কেন ধরে এনেছেন, প্লিজ ছেড়ে দিন। কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো। পিছনে ফিরে ওদের জিজ্ঞেস করলো, খেতে দিছিস ওকে? ওদের মধ্যে একজন বলে উঠলো, দেমাগ দেখিয়ে খাইনি বড় ভাই। কথাটি শুনে হাসি দিয়ে আবার আমার কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে বলল, রাগ দেখাতে নেই, নাও খেয়ে নাও। আমি তখন ক্রোধে আরেকবার বলে উঠলাম, আমায় ছেড়ে দে বলছি, আমার বাবা জানতে পারলে তোদের একজনকেও বাঁচিয়ে রাখবে না। ছেলেটি দাঁড়াতে চাচ্ছিল, কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমিষে লাল হয়ে গেল। আমার দিকে ভয়ানক রাগে চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মারলো আর বলল, কি বললি, আরেকবার বল। তোর বাবার এত দম? এই, একে এখনই বুঝিয়ে দে ওকে কেন এখানে আনা হয়েছে। ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে। এই কাহিনীটি পাঠিয়েছি দিনাজপুর থেকে শারমিন আপু। সে আমার মাধ্যমে চাচ্ছিল তার জীবনের কাহিনীটা তুলে ধরার জন্য। আমরা মেয়েরা প্রতিটা জায়গায় নিরাপত্তাহীন। শারমিন আপু চাচ্ছিল তার এই কাহিনীটা যেন সবাইকে শেয়ার করে শোনার সুযোগ করে দিন। এরকম একটা পরিস্থিতি একটা মেয়ের বেঁচে থাকা খুবই কষ্টকর। সবাই শারমিন আপুর জন্য দোয়া করবেন এবং সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।